বায়াররা একটু কনফিউজ যে নির্বাচনকালীন সময়ের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা শ্রমিক অসন্তোষ কি কন্ট্রোল করতে পারবে কিনা এই সরকার, কারণ এই সরকারের এই ব্যাপারে খুব বেশি সাফল্য নাই। তো যেহেতু সরকারের সাফল্য নাই, ফলে বায়াররা কনফিউজড, এবং এই কারণে বেশ কিছু অর্ডার তারা অন্যান্য দেশে বেশি দামে হলেও তারা অন্যান্য দেশে দিচ্ছে, কারণ তা যদি কোনো কারণে এই দেশ থেকে যদি প্রোডাকশন হ্যাম্পার হয় তাহলে তো তারা এই গুডসগুলো পাবে না। এই জন্যে এইটা একটি বড় কারণ আমাদের অর্থনীতিতে নির্বাচনকালীন সময় বায়ারদের অর্ডার কম দিচ্ছে তারা। এবং আমি বিশ্বাস করি যে সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে যদি কোনো একটা সরকার আসে, বায়াররা নিঃসন্দেহে আবার অর্ডার ফেরত আসবে, এবং ওই বিশ্বাসের উপরে ভিত্তি করি কিন্তু আমি বলেছি যে আপনি 6 মাস পর থেকে দেখবেন যে ইনশাল্লাহ আমাদের অর্ডার আরবার পজিটিভ গ্রোথের দিকে ফিরবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমার আসলে ওই বিশ্বাসের কারণ ওই জায়গাটাতে যে নির্বাচনের পরে বায়াররা আবার আমাদের দেশে অর্ডার দেওয়া শুরু করবে বিভিন্ন ভাবে। যদি এখানে একটা পয়েন্ট আছে, এই পজিটিভ এখানে একটা পয়েন্ট কি দেখেন, সবকিছু আমাদের উপর নির্ভর করে না। এই দেখেন ট্রাম্প যা শুরু করেছে গ্লোবালি, একটা অন্যায় অত্যাচার, এবং আমি মনে করি যে মব কালচার, এই যে মনোজগতের পরিবর্তন, এর সাথে কিন্তু আন্তর্জাতিক ব্যাপারগুলো যদি থাকে, যেমন একটা দেশ অন্যায় করে, একটা বিশ্বের শক্তিশালী একটি দেশ যখন অন্যায়ের পর অন্যায় করে যায় এবং সারা বিশ্ব যখন এটা চুপ করে সহ্য করতে থাকে, তখন কিন্তু মানুষের ভিতরে একটি খারাপ দিকে জন্ম নেয়, যে তার মানে কি ক্ষমতাই আসল, যে আমি যদি ক্ষমতা প্রদর্শন করতে পারি, আমি যদি হুইচি করতে পারি, আমি যদি অন্যায়ভাবে যাই করি না কেন সেটাই সবাই মেনে নিবে, কারণ এটা বিশ্বে এইভাবেই চলছে। মধ্যযুগীয় যেটা বলা সোকল মধ্যযুগীয়, যদিও মধ্যযুগ অনেক উন্নত ছিল, তো এই জায়গাটা থেকে আসলে আমার মনে হয় যে এই জিনিসগুলা হচ্ছে। তবে তারপর আমার বিশ্বাস যে আমাদের দেশের মানুষ তার নিজস্ব কালচার, সম্মান দেওয়া মানুষকে, বয়স্কদেরকে শ্রদ্ধা করা, এই কালচার আবার ফেরত যাবে। জি ধন্যবাদ। আমরা মজুরি নিয়ে মাঝে কথা বলছিলাম। মজুরি বৃদ্ধি, ইউটিলিটি খরচ এবং কমপ্লায়েন্স ব্যয় বাড়ার প্রেক্ষাপটে বাংলাদেশ কি ক্রমেই প্রতিযোগী দেশগুলোর কাছ থেকে পিছিয়ে পড়ছে, এবং একই সাথে বিভিন্ন সময় শ্রমিক আন্দোলনও হয়, কিন্তু সেগুলোকে আপনারা কিভাবে সামনের দিকে এগিয়ে কাটিয়ে ওঠার কথা ভাবছেন? কারণ এগুলো কিন্তু অনেক সময় আমাদের আরএমজি খাতে অনেক প্রভাব ফেলে। মজুরি একটা ফ্যাক্টর, বাট আমি এটা খুব বেশি বড় ফ্যাক্টর মনে করি না, কারণ মজুরি বাড়তে হবে। জীবনযাত্রার খরচ যখন বাড়বে, তখন আমার শ্রমিকের যদি আমি বেতন মজুরি না বাড়াই, তাহলে সে একসময় আমার সেক্টরে কাজ করবে না, সে অন্য জায়গায় খুঁজে নিবে। তা আমার তো এটা শ্রমঘন একটা ইন্ডাস্ট্রি আমাদের গার্মেন্টস, ফলে এটা খুব বেশি সহজ না যে আপনি মজুরি কমিয়ে রেখে বেশি দিন চালাতে পারবেন। ফলে মজুরিটা বাড়বে, কিন্তু সেটা যেন সহনশীল পর্যায়ে বাড়ে, আমাদের ইনফ্লেশন যেন না বেড়ে যায় মজুরি বাড়ার কারণে, এবং শ্রমিক যেন সত্যিকারের উপকার পায়। আমাদের দেশে কি হয়, মজুরি বাড়ার সাথে সাথে জমিদার শ্রেণীর যে লোকেরা আছে তারা এটা উপকারটা বেশি পায় শ্রমিকের থেকে। কারণটা হলো যে ঢাকার আশেপাশে তো আমাদের ইন্ডাস্ট্রিগুলো অবস্থিত, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, এখানে যে জমির মালিক সে তো জমিদার, এবং আমার শ্রমিকরা কিন্তু এই জায়গাগুলোতে ভাড়া থাকে, তারা মানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসে। তো মজুরি বৃদ্ধির আগেই করে কি, এই এলাকার যারা জমির মালিক, এই জমিদাররা বাসা ভাড়া বাড়ায় দেয়, যে তোমার তো বেতন বাড়ছে 600 টাকা, তুমি আমার 500 টাকা বাসা ভাড়ায় দাও। ফলে এই মজুরি বৃদ্ধির একটা বড় অংশ এই জমিদারদের পকেটে চলে যায়। ফলে আমি মনে করি মজুরি যেটা বৃদ্ধি হবে, এটা যেন সত্যিকার আমার শ্রমিকরা পায়, এতে আমাদের খুব বেশি সমস্যা নাই। কমপ্লায়েন্স ইজ এ পার্ট অফ গ্লোবাল পলিটিক্স, শ্রমিকদের জন্য করা হয়, বাট আমি মনে করি এটা গ্লোবাল পলিটিক্সের একটা অংশ, যে কমপ্লায়েন্সের নামে তৃতীয় বিশ্ব থেকে অর্ডারগুলোকে আবার ওদের দেশে ফেরত নেওয়া যায় কিনা, এইটা একটি বিষয়। এটাকে আমরা আসলে নিয়েছি আমাদের সাথে, সমস্যা না। আর শ্রমিক আন্দোলন যদি বলেন, আন্দোলন দুই রকমের, যে ন্যায্য আন্দোলন হয়, যে একটা ফ্যাক্টরি 2 মাস বেতন দিতে পারছে না, সেইখানকার শ্রমিক আন্দোলন করছে, আমি সেই আন্দোলনের সাথে আমি একমত। আমি বাংলাদেশ এমপ্লয়িজ ফেডারেশনের প্রেসিডেন্ট হিসাবে সবার আগে আমি সেখানে যাব, যে না, তোমরা আন্দোলন তোমাদের যৌক্তিক, কিন্তু আন্দোলন নামে ভাঙচুর, আন্দোলন নামে আগুন, আন্দোলন নামে রাস্তা বন্ধ করা, রাস্তাতে অ্যাম্বুলেন্সের যে রোগী তার তো কোনো দোষ নাই যে বেতন দেয় নাই। আবার বাইরে থেকে উস্কানি দেওয়া, বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি ফরেন ইনভেস্টমেন্ট কারখানাতে ইউনিয়ন আগে একজন করেছিলেন, তার জেনারেল সেক্রেটারি বের হয়ে গেছেন, এখন বর্তমান প্রেসিডেন্ট আগের জেনারেল সেক্রেটারির মধ্যে ইগো সমস্যা, এই কারণে আন্দোলন, যে কার কন্ট্রোলে থাকবে সেই ইউনিয়নটা। এই আন্দোলনের কারণে তো ধরেন বিদেশি বিনিয়োগ $100 মিলিয়ন করার কথা, তারা এখন বাংলাদেশে করবে না, তারা একটা ইজিপ্টে করার চিন্তা করতেছে, কারণ তারা বাংলাদেশ আর করবে না। তারা কিন্তু গার্মেন্টস সেক্টরের অন্যতম বৃহৎ বাংলাদেশি বিনিয়োগকারী, অন্যতম বৃহৎ। এখন এইটা সমাধান কি? এটাকে আন্দোলন বলবেন আপনি, যে প্রেসিডেন্টের কাছে ক্ষমতা থাকবে না, সেক্রেটারির কাছে ক্ষমতা থাকবে, তাও আউটসাইডার, ন্যাশনাল ফেডারেশনের, ওই ইউনিয়নেরও না, যাদের সাথে তারা সম্পৃক্ত। তো এই জায়গাগুলোর আন্দোলনকে আমি মনে করি সুন্দরভাবে, কঠোরভাবে আমাদের এগুলোকে অ্যাড্রেস করতে হবে, কিন্তু যদি শ্রমিকের যৌক্তিক আন্দোলন হয় আমরা তার সাথে একমত।
সে আন্দোলনের কারণে কখনো বায়ারও কিছু মনে করে না, মালিকও বুঝে যে না তাদের আন্দোলনটা যৌক্তিক, মালিক তখন সেখানে গিয়ে তাদেরকে ম্যানেজ করারই চেষ্টা করে।